একটা ফার্মে বা একটা কোম্পানিতে বা একটা প্রতিষ্ঠানে আমি যে জব করতেছি, আমাকে যে স্যালারি দিচ্ছে, সেই স্যালারি কি তারা ঘর থেকে নিয়ে এসে দিবে আমাকে? না। আমার থেকে 50,000 টাকা ইনকাম করে নিবে, আমাকে দিবে 25,000, তারা 25,000 নিবে। তা আমি সেই 50,000 টাকা শ্রম আমি আমার সেক্টরে আমি দিই, আমি যে সেক্টর বুঝি সেই সেক্টরেই দিই। এখানে তো কাউকে কোনো দেওয়া লাগতে পারে। তারা হতাশায় ভুগে ভাই শুরু করেন, কিছু দিয়ে শুরু করেন, চার দোকান হলেও শুরু করেন। মানে প্রত্যেকটা পেশাই সম্মানের, কোনো পেশা অসম্মানের না। আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের একজন নতুন কৃষি উদ্যোক্তার সাথে পরিচয় করিয়ে দেব, যিনি পড়াশোনা শেষ করার পরও কৃষিতে এখন সম্পূর্ণরূপে কাজ চলতেছে তার। তিনি কৃষিকাজে যে রবি শস্যগুলো আছে সেগুলোর তিনি পার্সোনালিভাবে প্রজেক্ট করে এবং পার্সোনালিভাবে সেগুলো নিজেই দেখাশোনা করে। অনেকেই বলে যে পড়াশোনা করার পর অনেকে কৃষিকাজ পারে না বা কৃষিকাজের প্রতি অনীহা, বা অনেকে বলে যে শিক্ষিত ছেলেরা কৃষিকাজে আসলে অনেক ধরনের সমাজে কুসংস্কারমূলক কথা বলে। তার আজকে একটা ব্যতিক্রমধর্মী এক কৃষি উদ্যোক্তার কাছে আসছি। উনি পড়াশোনা অনার্স মাস্টার্স শেষ করছে 16 সালে, এখন সম্পূর্ণরূপে উনি কৃষিকাজের সাথে জড়িত। এবং চলুন তাহলে সেই কৃষকের সাথে বা সেই উদ্যোক্তার সাথে তার সাথে আমরা সরাসরি যুক্ত হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার পরিচয়টা আমরা দর্শক দেশে জানতে চাই। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। বাসা হইলো গ্রামের নাম চাংড়া, পোস্ট রাজপুর, লালমনিরহাট সদর উপজেলা এবং লালমনিরহাট জেলা। আমরা এলাকায় অনেকে মানুষের কাছে শুনলাম বা অনেকের কাছে শুনলাম আপনি পড়াশোনা শেষ করছেন, শেষ করার পর কৃষিকাজে আসলেন, কারণটা কি? আসলে মানুষের কর্মটা তার ভালো লাগা থেকেই তৈরি করা দরকার। কারণ যে জিনিসটা সেটা হলো কাউকে দেখা যাচ্ছে যে কোনো কাজ চাপিয়ে দেওয়া হয়, সেখানে সে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আমি যেরকম 2015 সালে রংপুরের কারমাইকেল কলেজ থেকে অর্থনীতিতে অনার্স করছি এবং 16 সালে মাস্টার্স কমপ্লিট করেছি। তারপরে বিভিন্ন চাকরিতে অ্যাপ্লাই করেছি, কয়েকটা ক্ষেত্রে চাকরিও করেছি। আসলে সেটা দেখা যাচ্ছে যে ওইভাবে আমি আসলে মনোবেশন করতে পারতেছি না, বা মানে সেই ক্ষেত্রে আমার কাছে বোঝা মনে হচ্ছে যে মানুষের চাপে, মানুষের কথায় কাজ করা মানে স্বাধীনতা ফিল করতেছিলাম না। সর্বোপরি সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে NRBC ব্যাংকেও জয়েন করেছিলাম, বেশ কয়েকদিন সেখানেও জব করেছি, সেটাও ছেড়ে দিয়েছি। আসলে সর্বোপরি কথা হইলো যাদের মাটির প্রতি টান আছে, মাটির গন্ধে যারা এটাকে অমৃত ভেবে নিচ্ছে, তাদের দ্বারা আসলে ওইভাবে জব করা সম্ভব না। তাই আমি সেখান থেকেই মাটিকে ভালোবাসি এবং পরিবার সবাইকে নিয়ে থাকতে চাই। সেই ক্ষেত্রে আমার বাবা কৃষক, এটা আমি গর্ব করে বলি, আমি কৃষকের সন্তান। বাংলাদেশ একটা কৃষি নির্ভরশীল দেশ, যে সব জায়গা থেকে সবাই পারে কৃষিটাকে যদি আমরা উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি, কৃষিটাকে যদি কাজে লাগাইতে পারি, এখান থেকেও ভালো কিছু করা সম্ভব। হ্যাঁ, সেই ক্ষেত্রেই আমার আসলে প্রথমত কর্মটাকে বেছে নেওয়া। আর সর্বোপরি কথা হচ্ছিল মানুষ ব্যবসা করুক, জব করুক, যেটাই করুক, কিন্তু সর্বোপরি আমার কথা যে জিনিসটা যে বুঝে তার সেটা করা উচিত। এই যে ইউটিউবে কোনো কিছু দেখে, কোনো কিছু দেখে এটার প্রতি ইন্সপায়ার না হয়ে যে ইউটিউবে অমুকে এটা করতেছে সেটা করতেছে, আমি হয়তো করতে পারবো, কিন্তু দেখা যাবে যে দিন শেষে ফলাফল শূন্য। যে জিনিসটা বুঝে, যে দেখা যাচ্ছে যে ব্যবসা বুঝতেছে সে ব্যবসা করুক, যে কৃষিকাজটা বুঝে কৃষিকাজ করুক, যে খামার সম্পর্কে ভালো ধারণা আছে সে খামার করুক, যার মৎস্য সম্পর্কে ভালো ধারণা আছে সে মৎস্য করুক। আসলে চাকরিটা, এটা যে চাকরি করতেই হবে, এটা আমার কাছে ওটা মনে হচ্ছে না যে চাকরি না করেও ভালো কিছু করা সম্ভব। আর আপনি ভালো করে লক্ষ্য করবেন যে সৎ পথে চাকরি করে জীবনের উন্নতি করা কোনো পক্ষেই সম্ভব না। আমি দেখেছি আমার অনেক ফ্রেন্ড, হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর যেভাবে একটা পরিবার চালাতে খরচ হয়, আমার অনেক ফ্রেন্ড আছে, কাছের খুব ফ্রেন্ড আছে যারা চাকরি করে, দিন শেষে মাস শেষে তাদের সাথে কথা হয়, যোগাযোগ হয়, তাদের ভিতর যে একটা হাহাকার, যে মাস শেষের দিকে দোস্ত নাই নাই নাই, এই নাই কথাটা তারা কখনো বের হয়ে আসতে পারে না চাকরি করে। তো যারা চাকরি করতেছেন তাদেরকে বলবো না যে আপনার সবারই দরকার আছে, কৃষকের দরকার আছে, ডাক্তারেরও দরকার আছে, চাকরিজীবীরও দরকার আছে, একটা দেশ চলতে গেলে সবারই দরকার আছে। তবে আমি যেটা বলবো যে অনেকেই দেখা যাচ্ছে যে পড়াশোনা শেষ করে ডিপ্রেশনে ভুগতেছে, কোনো কিছু করতে পারতেছে না, এটা করতেছে না, তার লক্ষ্য চাকরি করতেই হবে আমার। দেখা যাচ্ছে জীবনের সোনালী সময়টুকু সেখানে এই যে করতে হবে করতেই শেষ। আরে ভাই শুরু করেন, যে কোনো পারেন, যেটা বুঝেন সেটাই শুরু করেন, শুরুটাই মেইন। আমি কৃষিকাজ করতেছি, প্রথমে আমার বাবা কৃষক, তার হাত ধরে আমার কাজ শেখা। স্টুডেন্ট লাইফে আমি কৃষিকাজ করতাম, এখন বাবাকে হেল্প করতে করতে বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখন বাবাকে অবসরে পাঠিয়ে দিয়েছি, আমি দেখাশোনা করতেছি। আপনার কতগুলো জমি, কত শতক জমি আপনার আন্ডারে আছে? এখন মেইন কথা হইলো এখানে আমি প্রায় মিষ্টি কুমড়া চাষাবাদ করছি প্রায় 70 শতক জমির মতো। আচ্ছা। বাদাম চাষ করেছি
80% জমির মতো, ভুট্টা চাষ করেছি প্রায় 120% জমির মতো, পেঁয়াজ আছে কিছু মাটি, রসুন আছে, ধান আছে, এবং পাশাপাশি সেটা হচ্ছে হলো আমার সর্বোপরি পরিকল্পনা। আসলে হঠাৎ করে একটা গরুর খামার করতে চেষ্টা চালাচ্ছি, সেখানে অলরেডি 7টা গরু হয়ে গেছে। আচ্ছা আমার প্ল্যান হচ্ছে হলো 7টা গরু থেকে আমি ওখানে কমপক্ষে 300 গরুর একটা পরিকল্পনা চলতেছে আর কি। হ্যাঁ, তো হঠাৎ করে পরিকল্পনা করলেই তো আর সম্ভব না, এখনো টাকার দরকার। টাকার দরকার। তা আমি ওটা ছোট পরিসরে শুরু করেছি, এটা ভালো। সবখানেই দৌড়াদৌড়ি করতেছি, দেখা যাক, পরিশ্রম করলে পরিশ্রম কখনো বৃথা যায় না। আসলে চাষাবাদ বলতে কৃষি যেহেতু সিজনাল ফসল, এক একটা সিজনে এক এক রকম হয়, কিন্তু সব রকমের ফসল করে আপনি বেনিফিট পাবেন না। আচ্ছা আপনার সবসময় চিন্তা করতে হবে হলো ব্যতিক্রম ধর্মী, আনকমন। আচ্ছা আপনার ধান, গম, আলু এগুলো সবাই ফসল ফলায়। যেরকম আমি আলু সচরাচর প্রথমে আলু আবাদ করে সেখানে মোটামুটি ভালো লস করছি আর কি, কারণ আলুর বাজার খুব খারাপ ছিল। আচ্ছা বিশেষ করে মিষ্টি কুমড়ার কথাটা আমি বলতেছি, মিষ্টি কুমড়া আমার একটা লাইফে প্রথম পরীক্ষামূলক এটা করা। আচ্ছা সামনে এবার আশা করতেছি যে আরও ব্যাপক হারে এটা করবো, পাইলট প্রজেক্ট হিসেবে আর কি, বড় ধরনের প্রজেক্ট হিসেবে। আচ্ছা তো সেখানে দেখা যাচ্ছে যে মিষ্টি কুমড়া একটা জিনিস দেখেন, একটা করে গাছে যদি 2টা করে কুমড়া ধরে সচরাচর, হুম একটা করে কুমড়ার ওজন আপনাকে দেখাচ্ছি যে এই কুমড়াটা মিনিমাম 5 কেজি হবে, এটা এই কুমড়াটা মিনিমাম 5 কেজি হবে। এটা হ্যাঁ, তো পাশের জমিতে গতকালকেও বিক্রি হলো, এখানে জমি থেকে নিয়ে যাচ্ছে হলো 20 টাকা কেজি। 20 টাকা কেজি। তার মানে এই কুমড়াটার দাম হচ্ছে হলো 100 টাকা। 100 টাকা। তো আমার মনে করেন যে এইখানে গাছ আছে, টোটাল গাছ আছে, এখানে গর্ত করে আপনাকে ভালো করে দেখাচ্ছি, দেখেন এখানে যে গর্ত করে তারপরে একটা কিন্তু এখানে গাছ লাগাইছে। গর্ত করে? হ্যাঁ, এগুলো সম্পূর্ণ বালামাটি, এগুলো কোনো আবাদ হবে না, এগুলো তো অন্য কোনো আবাদ হবে না এই জমিতে। অন্য কোনো আবাদ চাষ হবে দেখেন না? একদম সরাসরি একদম বালু এই যে। কিন্তু এইখানে আমরা একটা গর্ত করছি ছোট, আচ্ছা ওই নিচে থেকে ভালো মাটি নিয়ে এসে এখানে দিছি, গোবর দিছি, তারপরে রাসায়নিক সার দিছি। দেওয়ার পরে এখানে আমার গর্তে গাছ ছিল হচ্ছে হলো 3টা, প্রথমে আমি বীজ দিছিলাম, 3টা। যখন গাছটা মেলে গেছে 2টো উঠায় দিছি, একটা রাখছি, বা কোনো গর্তে 2টা রাখছি। হ্যাঁ, এখানে প্রায় আমার 900-র মতো গর্ত রয়েছে। আচ্ছা তো দেখা যাচ্ছে যে একটা করে গর্ত, 2টা করে গাছ, বা একটা করে গাছ কোনোটাতে 3টা আছে। তো আপনাকে যদি আমি বলি 900 গর্ত আছে, 900 তো 9 অ্যাভারেজ 2টা করে ধরেন, তার মানে 1800 গাছ আছে। হুম একটা করে গাছে যদি আপনার 2টা করেও মিষ্টি কুমড়া হয়, তাহলে সেখানে আমার প্রায় 3500 পিস মিষ্টি কুমড়া এখানে হবে। আচ্ছা তো এইখানে প্রায় সব খরচ যে মানে খরচ বহন করার পরেও এখান থেকে প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ টাকা ইনকাম করা সম্ভব এই মিষ্টি কুমড়া থেকে? এই মিষ্টি কুমড়াতে। এটা সোজা হিসাব। আচ্ছা মানে একটা গাছে 2টা ধরলে আমার 1800 গাছ থেকে 3500 মিষ্টি কুমড়া। যদি 5 কেজি হয়, আপনি অ্যাভারেজে 4 কেজিতে নিয়ে আসেন, ছোটো থাকবে, কোনোটা বড় হবে 6 কেজি 7 কেজি হবে, কোনোটা আবার 4 কেজি হবে। এটা আসলে জাতটা হচ্ছে ব্যাংকক 1। আচ্ছা সব জাতের মিষ্টি কুমড়া আবার করা যাবে না, আচ্ছা কিছু কিছু আছে যেগুলো একদম ওভার সাইজ হয়ে যায় বাজারে, তার চাহিদা কম, আবার কোনোটা আছে একদম ছোটো, এটা আমার মিডিয়াম সাইজ। আচ্ছা এর বীজেরও দাম মোটামুটি ভালো, মানে আসলে সেই সময় আমাদের একটু কষ্ট হয়েছিল বীজ সংগ্রহ করতে, এই জন্য একটু দেরি হয়ে আপনি আসলে লাভজনকভাবে কোনগুলো ফসলকে সাজেস্ট করতেছেন বর্তমান সময়ে এসে? বর্তমান সময়ে আপনার প্রচলিত যে ফসলগুলো অহরহ হয়, সে ফসল থেকে আপনার বের হয়ে আসতে হবে। আচ্ছা আপনার দেখা যাচ্ছে যে উঁচু জমি আছে, সেখানে আপনি মিষ্টি কুমড়া করেন। আচ্ছা এটাও যদি না হয়, আপনি সবজির ভিতরে গেলে আপনার এই যে এখন বাজারে দেখা যাচ্ছে যে পানি কুমড়া, যেটাকে চাল কুমড়া বলে, আচ্ছা এর চাহিদা বেশি, করলা করেন। এই জিনিসগুলোতে দেখা যায় কি সবাই এই জিনিসগুলো করতে চায় না। আর এই জিনিসগুলো বাজারে, যেগুলো জিনিস বাজারের চাহিদা বেশি আচ্ছা বা যুগ উপযোগী, সময় উপযোগী, বর্তমান সময় আরেকটা জিনিস সেটা প্ল্যানে আছে, আমি সামনে বার করবো, ব্রিড ফল, যেটা বিটরুট। এই মানে আলাপ চলতেছে। এটা দেখা যাচ্ছে এখনো সচরাচর হচ্ছে না, আচ্ছা এটারও মোটামুটি বাজারে চাহিদা রয়েছে। এই জিনিসগুলো আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে আসলে বাজারের চাহিদা কোনটা। আচ্ছা মানে আমি যেহেতু কোনো পড়ছি, একটা জিনিস যেটা আসলে যোগান কম, সেটার চাহিদা বেশি। আচ্ছা এই যোগান এবং চাহিদার জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা দেখা যাচ্ছে যে যেটার চাহিদা আছে কিন্তু যোগান নাই, সেটা আপনি দাম পাবেন। আচ্ছা আর যেটার চাহিদাও আছে, চাহিদার তুলনায় যোগান অনেক বেশি, আচ্ছা সেটা দেখা যাবে যে ওইভাবে আপনি সচরাচর মূল্য পাবেন না। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আর আমরা যেটা সাধারণত করি যে ধান টান এগুলো করতে হয়, কারণ বাঁচতে গেলে ধানের মানে যেগুলা কিছু কিছু ফসল, সেটা ক্ষতি মনে করেও আমরা করি। আধুনিক যুগে প্রযুক্তির আসলে কৃষিতে ব্যবহারটা আপনি কিভাবে দেখেন? দেখেন, শোনেন, কিছু কিছু বিষয় আছে। প্রযুক্তি মানুষকে শুধু প্রযুক্তির উপর নির্ভর করতে হবে, মানুষের বুদ্ধি খাটাইতে হবে। আপনাকে আমি
শর্টকাট একটা কথা বলি, এই মিষ্টি কুমড়াতে আর একটা প্রধান শত্রু, সেটা হচ্ছিল মাছি হানে। যাতে আপনার এই যে এখানে একটা দেখলাম, আপনাকে আমি দেখাচ্ছি, একটু ক্যামেরাটা দিকে করেন। এই মিষ্টি কুমড়াটা বড় হয়ে গেছিল, কিন্তু মাছি আনার কারণে এটা নষ্ট হয়ে গেছে। মানে যেখানে মাছি ছিদ্র করবে, আর আচ্ছা, আচ্ছা। এখানে দেখলাম এগুলো অনেক আগে, তার আমি এক্সপ্লোর করার পর আর এরকম এই যে ওটাও না, এই যে এটা দেখেন, এটা কুমড়া হয়ে গেছিল, এই যে এখানে মাছি আনছিল, এটা নষ্ট হয়ে গেছে। কিন্তু ওটার পরে এগুলাতে যে এক্সপ্লোর করার পর এগুলা, এই যে এগুলো দেখেন, এগুলো আর মাছি আনতে পারে নাই, এগুলো হয়ে গেছে। আমি সারের দোকানে গিয়ে ওনাকে বলছিলাম যে আমাকে একটা ওষুধ দেন। কি ওষুধ? সেটা হলো ককশিট। আচ্ছা। এটা সাধারণত জমিতে কেউ ব্যবহার করে না। হ্যাঁ। এটার প্রধান কাজ হচ্ছে হলো যে গোয়াল ঘরে অনেকে এই যে মশা মাছি তাড়ানোর জন্য যে ব্যবহার করে, কিন্তু এই জিনিসটা আমার মাথায় খেললো যে যদি গোয়াল ঘরে দেওয়ার পর মাছি সেখানে না পড়ে, তাহলে এটা যদি আমি জমিতে দিই তাহলে এখানেও মাছি পড়বে না। হুম। তারপর ওটা নিয়ে এসে আমি এক্সপ্লোর করলাম। তারপর দেখেন এই যে ফলন দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ, আর এই মাছি হানা নাই। আচ্ছা। তারপরে দোকানদার আমাকে বললো যে আঙ্কেল আপনি যদি নিয়ে গেলেন, আমি বললাম যে এটা এই কাজে ব্যবহার করছি, মোটামুটি রেজাল্ট, ভালো রেজাল্ট। আচ্ছা। তারপরে দেখা যাচ্ছে ও এখন অন্যজনের কাছে বিক্রি করতেছে। এই হলো বিষয়। আধুনিকতা একটু নেট ঘাটতে হবে, কখন কোন ফসল মানে কি করতে হবে। যারা বিএস আছে তাদের সাথে এই বিষয়ে একটু পরামর্শ করতে হবে। আর বিশেষ করে সারের দোকানে যারা ওই যে কোম্পানির লোকগুলো আসে, ওনাদের ওখানে বিএস থাকে, যে এদের সাথে আপনি পরামর্শ করতে পারবেন। উপজেলা কৃষি অফিসে যে বিএসগুলো রয়েছে তাদের সাথে যা পরামর্শ করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি লাভবান হবেন। আর যদি ওই যে বাপদাদার আমলের রয়েছে ইউরিয়া সার দিলাম আর একটু হালকা পাতলা সার দিয়ে ভালো ফসল আশা করবো, এটা আসলে সম্ভব না। সেসব কৃষক লস করে আর কি। দেখা যাবে যে আপনি ভালো যে ফসল সম্পর্কে যার জ্ঞান আছে তার সাথে বসেন, আপনি কথা বলেন, দেখা যাবে যে ইনশাল্লাহ আপনি সমাধান পেয়ে যাবেন। আপাতত আপনি ফসল চাষে বা কৃষি কাজে কেমন আসলে করতেছেন, সফলতা কেমন পাচ্ছেন? সফলতা আমার কৃষিতে কামব্যাক করা 3 বছর হইল। আচ্ছা। এর আগে জব করছি, তবে প্রথম 1-1.5 বছর আমার একটু সমস্যা হয়েছে, যে আসলে দেখা যাচ্ছে যেখানে করতেছি তুলনামূলকভাবে করতে পারতেছি না, লস লাভ হয়েছে। কারণ সব কিছু শেখার একটা সময় থাকে, মানে শিখতে হয়, না শিখে কোনো কাজে হাত দেওয়া যায় না। কিন্তু আবার শিখে আপনি ফিল্ডে নামবেন তাও না, আপনার কাজও করতে হবে, শিখতেও হবে, প্র্যাকটিক্যালি মাঠে থাকতে হবে। হ্যাঁ, এটা কৃষি কাজ এমন একটা কাজ, আপনি বই বইয়ে মুখস্থ করে ফিল্ডে আসবেন তা হবে না, এটা আপনার প্র্যাকটিক্যালি করে শিখতে হবে। তো আমি একটা কথাই মনে করি যে শুধু চাকরির উপর, মানে চাকরি করতেই হবে, এই এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে। চাকরি করতেই হবে, এটা হলো কেমন একটা কথা, চাকরি ছাড়াও ভালো কিছু করা যায়। অনেকে আছে চাকরি না পেলে হতাশায় হয়, নিজেকে আসলে খারাপ ভাবে। আর একটা হচ্ছে নতুন প্রজন্ম, তাদের জন্য আপনার কি মেসেজটা থাকবে? আসলে পড়াশোনা শেষ করার পর সকলেই চাকরিমুখী চিন্তা ভাবনা করে। এটার কারণ রয়েছে, আমাদের পারিপার্শ্বিক অবস্থা এর জন্য দায়ী। আপনি ভালো করে লক্ষ্য করবেন যে আমাদের পরিবেশটা এমন যে পড়াশোনা করলে চাকরি করতেই হবে, এরকম টেন্ডেন্সি একটা সবার মাথায় কাজ করে, যে পড়াশোনা শেষ করলেও চাকরি করতেছে না, এটা কেমন জানি খারাপ দেখায় মানুষের চোখে। কিন্তু এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে। চাকরি শব্দটা চাকর থেকে, চাকরের একটা বহু বচন হিসেবে চাকরি চলে আসে। আমি যদি কারো গোলামি না করে, কারো চাকরগিরি না করে, নিজে করে খেতে পারি, এর চেয়ে ভালো কিছু নাই। এখন দেখা যাচ্ছে যে বর্তমান প্রেক্ষাপট মানুষের, সেটা হলো আপনার যারা পড়াশোনা শেষ করে তাদের সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছিল তার আইডেন্টি ক্রাইসিসে ভুগে। হ্যাঁ, মানে দেখা হলে বাবা পড়াশোনা শেষ করছো, কি করো? হ্যাঁ। কি করো? এই কি করো প্রশ্নটা অ্যান্সার দিতে গেলে, একটা বেকারকে যদি কখনো জিজ্ঞেস করে বাবা কি করো, এই অ্যান্সারটা যে তার কাছে কি পরিমাণ কষ্টের এবং কি পরিমাণ দুঃখের, সেটা একটা মাত্র বেকার ছেলেই জানে, যে কি করো এই কথাটার অ্যান্সার। তা আমি যেটা বলতে চাই যে কি করো শব্দটা, আর চাকরি না করলে আপনি ব্যবসা করতেছেন, বলবে কি অমুকের ছেলে সফল, এই চাকরি করতেছে, একটা সেনাবাহিনীর চাকরি করবে, যে কোনো কাকু ছোটো করবো না, সবারই দরকার আছে। দেখা যাচ্ছে তারা 18, 20, 25, 30 হাজার টাকা স্যালারি পায়, সে সফল। কিন্তু আর একটা ছেলে ওই বয়সেই ব্যবসা করে প্রতি মাসে 70, 80 হাজার টাকা ইনকাম করতেছে, তাকে সফল বলা হয় না আমাদের সমাজে।
সে সফল না, কারণ যে চাকরি করে সে সফল। আসলে এই চিন্তা ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে দেখা যাবে যে একটা ছেলে পড়াশোনা শেষ করে কোনো কাজ করতে লজ্জাবোধ করবে না, আমি কিছু করতেছি, আমি কিছু করতেছি। কিন্তু যখন দেখা যাবে যে একটা ছেলে একটা চাকরি করতেছে, 17,000 টাকা স্যালারি পাচ্ছে, সে সফল, আমি ব্যবসা করে 70,000 টাকা ইনকাম করতেছি, আমি সফল না, এইখানে তাদের মানে হীনমন্যতায় ভোগে। তবে একটা জিনিস মনে করবেন, সেটা হচ্ছে হলো পড়াশোনা শেষ করে যখন আপনি কৃষিকাজে যাবেন, খামারে যাবেন, আপনাকে কিন্তু পিছন থেকে অনেকে বলবে এই কী করলো, এটা করতেছে সেটা করতেছে, মানে আপনাকে এমনভাবে ইনসাল্ট করবে, আপনি মনে করবেন যে না আপনি শেষ, আপনি চলে গেছেন, আপনারা এখান থেকে বেরিয়ে আসা সম্ভব না, আপনার দ্বারা কোনো কিছু সম্ভব না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যখন আপনার পিছনে যতক্ষণ পর্যন্ত মানুষ সমালোচনা না করবে ততক্ষণ পর্যন্ত আপনি সাকসেস হতে পারবেন না। এটা ঠিক বলছেন অবশ্যই। কারণ যখন দেখবেন যে আপনার পিছনে মানুষ সমালোচনা করা শুরু করে দিয়েছে, যখন আপনার পিছনে সমালোচনার লোক বেশি হয়েছে, তখন আপনি মনে করবেন যে সাফল্যতার দ্বার প্রান্তে। আসলে সমালোচিত হতে হবে, সমালোচনাই হচ্ছিল মানুষকে একটা সাফল্যর দ্বার প্রান্তে নিয়ে যায় বা সাফল্য নিয়ে এসে দেয়। এখন সর্বোপরি কথা হচ্ছে হলো এখানে আবার কষ্ট আছে। আপনি ভাববেন যে আমি কৃষিকাজ করতে চাইলে আমার হয়ে গেল না, কষ্ট স্বীকার করতে হবে, কষ্ট করা শিখতে হবে। চাকরি তো কষ্ট আছে, সকাল হ্যাঁ। 9টায় গেলাম, 4টায় 5টায় এক জায়গায় থেকে কাজ করেই নিলেই তো। এখন একটা জিনিস ভাই এখানে বুঝতে হবে, এখানে বুঝতে হবে যে একটা ফার্মে বা একটা কোম্পানিতে বা একটা প্রতিষ্ঠানে আমি যে জব করতেছি, আমাকে যে স্যালারি দিচ্ছে, সেই স্যালারি কি তারা ঘর থেকে নিয়ে এসে দিবে আমাকে? না, আমার থেকে 50,000 টাকা ইনকাম করে নিবে, আমাকে দিবে 25,000, তারা 25,000 নেবে। তা আমি সেই 50,000 টাকা শ্রম আমি আমার সেক্টরে আমি দেই, আমি যে সেক্টর বুঝি সেই সেক্টরেই দেই। এখানে তো কাউকে কোনো দেওয়া লাগতে পারে না। এমন হতে পারে যে আমার এখানে এই যেরকম আমি যেটা বলি, আমি এখনও ওইভাবে বড় উদ্যোক্তা হতে পারি নাই, এখনও শুরু করতে পারি নাই। 2-4-10 জন প্রতিদিন আমার বাসায় এই জায়গা যাচ্ছে জমিতে কাজ কাজ করতেছে, করে। হ্যাঁ, তাদের রিজিকের মালিক তো আল্লাহ। আমার জমিনও আল্লাহরই বলা চলে, এটা যেমনি হোক আমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাকে দিছে, এই জন্য করতেছি। তো এই যে এখানে কিছু কিছু মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়, এই জিনিসগুলো আগে রিসার্চ করে তারপরে কাজ করা উচিত। হুট করে আমি এর আগেও বললাম যে ইউটিউব দেখে আপনি একটা কাজে নামবেন, আপনি সেখানে সফলতা পাবেন না, ছোটো থেকে শুরু করতে হবে। আর দেখা যাচ্ছে যে সর্বোপরি কথা, এটা আমি নতুন জেনারেশন আর হচ্ছে যারা হতাশায় ভুগে তাদের হ্যাঁ। জন্য কি মেসেজটা আপনি দিবেন? যারা হতাশায় ভুগে ভাই, শুরু করেন, কিছুদের শুরু করেন, চার দোকান হলেও শুরু করেন। মানে প্রত্যেকটা পেশাই সম্মানের, কোনো পেশা অসম্মানের না। কারণ যদি সবাই ডাক্তার হয় তাহলে রোগী হবে কি, আর সবাই যদি প্রশাসনিক কাজে নিয়োজিত থাকে তাহলে মাঠে কাজ করবে কি। ছোট্ট একটা গল্প বলি, একজনের কাছ থেকে শোনা, খুব গুণীজন লোক। উনি বলছে যে একদিন স্বপ্ন দেখি যে আমি 20 লাখ টাকা পাইছি, আমি চাকরি ছেড়ে দিলাম, দারোয়ানও চাকরি ছেড়ে দিল, ও মানে যাকে বলি তারাই 20 লাখ করে টাকা পাইছে। চার দোকানও 20 লাখ টাকা পাইছে, চাকরি ছেড়ে দিছে, মানে দোকান ছেড়ে দিছে। ভাতের হোটেলওয়ালাও 20 লাখ টাকা পাইছে, ছেড়ে দিছে। দিন শেষে যখন দুপুরে আমার খিদে লাগছে, আমি হোটেলে খাই দেখেছি দোকান বন্ধ। কেন? যত 20 লাখ টাকা পাইছে ও আর ব্যবসা করে কি করবে? বললাম যে একটা চা খায় আসি, চার দোকানও বন্ধ করে দিছে, কি 20 লাখ টাকা পাইছে আর মানে দোকান করে কি করবে? দিন শেষে দেখা গেল কি আমার না খেয়ে মরতে হচ্ছে। সব কাজই করতে হবে, কোনো পেশাই ছোটো না। নতুন জেনারেশনের জন্য সেটা সর্বোপরি এখানে একটা সমস্যা আছে যে যেটা আপনি করতে চান কিছু না কিছু হলেও আপনার ক্যাশ লাগবে, টাকা পয়সা লাগবে। কিন্তু আমাদের সমাজ অবস্থা এমন যে আমি বেকার, আমি কিছু করতেছি না, একজনের কাছে টাকা যদি ধারছে আমাকে দিবে না, কারণ না দেওয়ার কারণ আছে, আমি তার টাকা পরিশোধ করবো কি দিয়ে? সর্বোপরি কথা, যদি বাংলাদেশ সরকার, যেহেতু নতুন সরকার, বাংলাদেশের নতুন সরকার হইল, উনি একজন ইয়াং মানুষ, খুব ভালো মানুষ, জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, দেশের বাইরে অনেক দিন ছিল, বাইরের প্রেক্ষাপট তিনি খুব ভালো বুঝেন। যদি এই বেকারদের স্বল্প ঋণে যদি ঋণ দেয় তাহলে করবে কি, সবাই একটা শুরু করতে পারবে। এই বেকার সমস্যা যতই কর্মসংস্থান তৈরি করুক, বেকার সমস্যা বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো নিরসন করা সম্ভব নয়। একটাই নিরসন করার উপায়, সেটা হলো যদি সবাইকে উদ্যোক্তা তৈরি করতে পারে। হ্যাঁ, যদি স্বল্প সুদে লোন দিচ্ছে, তারপরে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে সরকার, কৃষিক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে, ভর্তুকি তো এখনও দিচ্ছে, বিশেষ করে যারা বেকার তাদেরকে যে বাংলাদেশ সরকার একটা অঙ্গীকার যে তারা কৃষিকাজ করবে। এই ক্ষেত্রে যদি সরকার কিছু সহযোগিতা করে তাহলে দেখা যাবে যে করোনা চাই না, আমরা যারা শিক্ষিত বেকার আছি কারোর কাছে করোনা চাই না,
আমরা আমাদের অধিকার চাই যে আমাদের কিছু যে স্বল্প ঋণে, আপনি ব্যাংকের খবর তো অবশ্যই ভালো করে জানেন যে যেখানে কৃষি ব্যাংকে স্বল্প সুদে ঋণ দেওয়া হয়, আমার কৃষকেরা ঋণ পায় না, বরাবর শিল্পপতির ঋণ নিয়ে চলে যায়। তো এই জিনিসগুলো একটু যদি তদারকি করে সরকার, যে যাই যেটা পাওয়ার প্রাপ্য, যার যেটা অধিকার সেটা যদি সে পায়, সেটা যদি বাস্তবায়ন হয়, তাহলে আমার মনে হয় না যে যে ডিপ্রেশনে বেকাররা ভুগবে, চাকরি পায় না, সুইসাইড করবে, চাকরির অভাবে 35 বছর 40 বছর হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। এটাও একটা সমস্যা। মেয়ে দেখতে গেছে, ছেলে কি করে, চাকরি নেই, বেকার ছেলে বিয়ে দিচ্ছে না, আর ব্যবসা করবে, টাকাও নেই। তো এই জিনিসগুলো সরকারও যদি একটু আগায় আসে এবং বিভিন্ন যেগুলো আর্থিক লেনদেন করে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, এনজিও যেগুলো আছে, এরাও যদি একটু এই দিকটা একটু খেয়াল করে যে একটা বেকারকে কর্মসংস্থানের জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদী একটা ঋণ দেয়। তো যদি সরকার এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো যদি স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী, মানে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করতে পারে, তাহলে আমি যেটা মনে করি বাংলাদেশে অনেক উদ্যোক্তা তৈরি হবে। অনেক উদ্যোক্তা তৈরি হবে, অনেকেই আছে যারা শুরু করবে কিন্তু মূলধন পাচ্ছে না, আর মূলধন ছাড়া তো কোনো কিছু সম্ভব না। সর্বোপরি আমাদের একটা হাত লাগবে। হ্যাঁ, একটা অবশ্যই সহযোগিতা ছাড়া সম্ভব না, সাপোর্ট লাগবে। আর যারা নতুন জেনারেশন আসতেছে তাদের জন্য আপনার মেসেজটা কি থাকতেছে? তাদের জন্য একটাই কথা, ডিপ্রেশনে ভোগা যাবে না, পড়াশোনার গতিতে রাখতে হবে। আচ্ছা, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে পড়াশোনা করে আমার চাকরি করতেই হবে, এই চিন্তা মাথায় রাখা যাবে না। মেইন কথা হচ্ছে হলো পড়াশোনা করে একটা ভালো, আমি মনে করি যে পড়াশোনা শেষ করে বা পড়াশোনা করে একটা ভালো প্রতিষ্ঠিত মানুষ হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়া দরকার। প্রতিষ্ঠিত, আমি চাকরি করলাম, বললাম বাংলাদেশ বিসিএস ক্যাডার, কিন্তু আমার ভিতরে মনুষ্যত্ব নাই। এই জিনিসটা আমি সর্বোপরি সকলের কাছে অনুরোধ যে একজন ভালো মানুষ সৎ, নিষ্ঠা এবং দায়িত্ববান মানুষ হওয়া এটাই উচিত। আপনি যদি সৎ, পড়াশোনার লক্ষ্য এটাই হওয়া উচিত। হ্যাঁ, পড়াশোনার লক্ষ্য যে আমি পড়াশোনা করতেছি। একটা জিনিস আপনাকে ছোট্ট করে বলি, আমাকে নিয়ে এলাকায় কিন্তু ক্রিটিসাইজ করে, যে দেখা যাচ্ছে যে আমি একদম মানে ছোটো মানুষ থেকে শুরু করে কৃষক, তারপরে দোকানদার, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মুরব্বী, প্রত্যেকটা মানুষের সাথে মিশি। এখন দেখা যায় কিছু কিছু লোক বলে এই পড়াশোনা শেষ করে ওই কামলাখাটার সাথে মিশার কী দরকার। তাদেরকে আমি একটা কথাই বলি যে আমি যদি সবার সাথে মিশতেই না পারলাম, তাহলে আমি পড়াশোনা করে কী শিখলাম? আপনার সৎ, নিষ্ঠাবান, দায়িত্ববান এবং সচ্চরিত্র আপনার যদি এবং পরিশ্রমী, আপনার যদি এই কয়েকটা গুণ থাকে, ইনশাআল্লাহ আপনি কখনো কোথাও ঠেকবেন না এবং আপনার সফলতা আসবে। এবং ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস অধ্যাবসায়। এটাই হচ্ছে পড়াশোনার লক্ষ্য হওয়া উচিত। অনেকে মনে করে যে চাকরি করে সফল, পড়াশোনা করে এটাই সফল, এটা কিন্তু ঠিক আপনার মতে? না, আমার কথা হচ্ছিল পড়াশোনা এটা নিজের জন্য, মনুষ্যত্ব সৃষ্টি হওয়ার জন্য। পড়াশোনা আমি করলাম কি জন্য, আমাকে নিজেকে, মানে পড়াশোনা জিনিসটা কি, ইন্টারমিডিয়েট একটা কথা বলছিল, পড়ছি, ইংলিশ বই ছিল যে পড়াশোনা কি, এডুকেশনটা কি। সেখানে সংজ্ঞা হচ্ছে হলো এডুকেশনটা হচ্ছে হলো, এডুকেশন শব্দ অর্থ আলোকিত করা, যে আমাকে আলোকিত করলো, যেটার মাধ্যমে আমি আলোকিত হলাম, এটাই হচ্ছে হলো এডুকেশন, এটি হলো পড়াশোনা। এখন আমি পড়াশোনা করলাম, চাকরি পাইলাম, বড় টেবিলের উপর দিয়ে নিচে অন্যায়ভাবে টাকা পয়সা ইনকাম করলাম, এই পড়াশোনা তো আমার কোনো দরকার নাই, এই পড়াশোনা তো জাতি চায় না। আমার সিনিয়র ভাই ওমর ফারুক ভাইকে অসংখ্য ধন্যবাদ। তিনি আজকে যে কথাগুলো বলছে সেটা অনেকেরই হৃদয়ে থেকে আসা কথা। অনেকেরই বেকার যে ছেলে আছে, অনেকেরই যা শিক্ষিত লোক আছে যারা আসলে শিক্ষার মর্ম বুঝে, অনেকে আছে আবার বাসা বাড়িতে থাকে, শিক্ষা গ্রহণ করার পর বাসা বাড়ি কাজ করে বা কৃষিকাজের সাথে জড়িত, যারা এই ধরনের প্রতিপন্ন হয়, তাদের এই সব মনের কথা। পড়াশোনা মানেই ভাই তো বললই যে নিজের ভিতর মনুষ্যত্ব, সত্যনিষ্ঠা এটা সৃষ্টি করা। জব পারপাস হচ্ছে আপনার একটা জীবন জীবিকা নির্বাহ। আপনি কীভাবে আপনি কৃষিকাজ করেও জীবন জীবিকা নির্বাহ করতে পারেন, আপনি চার দোকানে চা ব্যবসা করে জীবন জীবিকা নির্বাহ করতে পারেন। আপনার পড়াশোনা মিনিং এই না যে চাকরি করতে হবে। জীবন বাঁচতে গেলে অর্থের দরকার আছে, এজন্য অর্থ উপার্জন আপনাকে সঠিকভাবে করতে হবে। এটা আপনি যে কোনো সেক্টরে যাইতে পারেন, চাকরি করেই যে করতে হবে, চাকরি করলেই যে সফলতা, এটা ভুল ধারণা। আপনারা ভাইয়ের মুখ থেকেই শুনলেন বা ভাইয়ের কাছ থেকেই শুনলেন। আসলে ভাই যেগুলো কথা বলছে আমারই হৃদয়ের কথা বলছে, অনেক ছেলের হৃদয়ের কথা বলছে। আমাদের এই এপিসোডটা ভালো লাগে থাকে বা এই এপিসোডটা পছন্দ হয়ে থাকে, তা আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।